ইন্টিগ্রেশনের বেসিক কাজ হচ্ছে আসলে এরিয়া বের করা। প্রথম দিকে এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেশন আবিষ্কার হয়। পরবর্তীতে এই ইন্টিগ্রেশনকে দেখা গেছে এরিয়া বের করার কাজ ছাড়াও বিভিন্ন জিনিস সামেশন করার ক্ষেত্রে বা একত্রিত করার ক্ষেত্রে বা সম্পূর্ণতা নির্ণয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেশন খুব হেল্পফুল। তো এখন এই জন্য ফিজিক্সে এবং অন্যান্য জায়গায় আমরা ইন্টিগ্রেশনের ব্যাপক ব্যবহার করা দেখে থাকি। তো ইন্টিগ্রেশনের বেসিকটা আমি খুব শর্টে যদি বলি, তার এটা যোগজীকরণ বাংলায় বলে, ইন্টিগ্রেশন হচ্ছে ইংলিশ, ইন্টিগ্রেশন। তো এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে প্রথম মানুষ আবিষ্কার করে। যেমন আমরা ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের কাছে সূত্র আছে, তারপরে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আছে, কিন্তু আমাদের কাছে বক্র একটা, যদি মনে করো যে বাংলাদেশের ম্যাপ দিয়ে বা ইন্ডিয়ার ম্যাপ দিয়ে, যে কোনো একটা দেশের ম্যাপ দিয়ে যদি আমি বলি যে এই এলাকার মানে এইটার ক্ষেত্রফল বের করে দাও, তাহলে তোমার কাছে কিন্তু টাফ হবে। কারণ বাংলাদেশের ম্যাপটাকে তুমি কোনো জ্যামিতিক নাম দিতে পারতেছো না, কারণ এটার তোমার কাছে এটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ না, এটা একটা বক্র মানে রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। এই জাতীয় প্রবলেম সলভ করতে গিয়ে মানুষ প্রথম ইন্টিগ্রেশন আবিষ্কার করে। যেমন মনে করো যে এরকম একটা বক্রতল, এরকম একটা বক্রতল আছে। তো এই বক্রতলের ক্ষেত্রফল আমার লাগবে, তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো যে এটা কিভাবে নির্ণয় করা যায়। তো এখানে যেই কনসেপ্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বক্রতলের ক্ষুদ্র অংশ একটা সরল রেখা হিসাবে বিবেচনা করা যায়। বক্রতলের ক্ষুদ্র অংশকে, যেমন আমরা পৃথিবীর একটা ক্ষুদ্র অংশ দেখি, এই ক্ষুদ্র অংশটা আমাদের জন্য কিন্তু একটা সরল রেখার মতো কাজ করে। যেমন দেখো, আমি যদি এইখানে ক্ষুদ্র এই ক্ষুদ্র অংশটা নেই, এই ক্ষুদ্র অংশটা নিয়ে যদি আমি একটা রেখা টানি, তাহলে এই ক্ষুদ্র অংশটা আমার কাছে প্রায় সমান মনে হচ্ছে, সরল রেখা মনে হচ্ছে। তখন এই ব্যাপারটা হয়ে গেছে কি, দেখো এটাকে যদি আমি সরল রেখা, ক্ষুদ্র করার কারণে সরল রেখা বিবেচনা করতে পারি, তাহলে এটা আমার জন্য একটা ছোট্ট একটা কি, ছোট্ট একটা আয়তক্ষেত্র, যার এই জায়গায় প্রস্থ হচ্ছে dx এবং দৈর্ঘ্য হচ্ছে একটা y। কারণ এই দিকেরটাকে যেহেতু y বলা হয়, তাহলে এটা হচ্ছে y1 যদি আমি বলি, তাহলে y1 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে dx। অতএব এই ছোট্ট অংশটার, এই যে ছোট্ট যে অংশটা, এটার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম y1 dx। পরবর্তীতে আমরা যদি আরেকটা এরকম কেটে নিই, তাহলে সেটাও আমি এই বক্রতলটাকে আমি বলতে পারি যে সোজা রেখা, এবং এই সাইডে আমি dx রাখলাম, তাহলে এটা y2 dx। এইভাবে y3 dx, আরেকটা যদি আমি কাটি y3 dx হবে। তো এরকম যদি আমি অসংখ্য ভাগে এটাকে ভাগ করি এবং সবগুলোকে যদি যোগ করি, শেষেরটাকে আমি বললাম yn dx, তাহলে সবগুলোকে যোগ করলে আমি এই টোটাল এরিয়াটা পেয়ে যাব। এইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ইনিশিয়াল স্টেট। পরবর্তীতে ম্যাথমেটিশিয়ানরা এটাকে লেখার জন্য নতুন একটা চিহ্ন দিল, সেটা হচ্ছে গ্রিক লেটার সিগমাকে বললো তারা সামেশন y dx। এখন এখানে একটা i দিয়ে বললো i এর মান 1 থেকে n পর্যন্ত, i এর মান 1 থেকে n পর্যন্ত। তাহলে এটা কি, এই টোটাল বড় একটা লাইনকে আমি শর্ট করে লেখার একটা কৌশল বের করলাম। পরবর্তীতে সায়েন্টিস্ট এবং ম্যাথমেটিশিয়ান লিবনিজ এসে বললেন যে এইটার নাম হচ্ছে সামেশন, তাহলে এই চিহ্নটা এরকম না দিয়ে আমি এটার প্রথম লেটার এস কে একটু টান দিয়ে লম্বা করে এইভাবে লিখবো, সামেশন অফ ওয়াই ডিএক্স। এখন ওয়াই এর এই জায়গায় আই দেওয়া হতো, তো সে বললো যে না, ডিএক্স তো 1 2 3 হবে না, ডিএক্স তো সব জায়গায় ডিএক্স, অতএব 1 2 3 হয় কে, ওয়াই। অতএব ওয়াই এর উপরে 1 2 3 না দিয়ে আমি জাস্ট বলে দিব যে 1 থেকে n পর্যন্ত, তাহলে কিন্তু এই উপরের লাইনটা আর এই লাইনটা একই। এবং এইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের প্রথম দিককার ঘটনা, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ইনিশিয়াল টু ফাইনাল লিমিট। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের আদি সূত্র। এবং এই সূত্র দিয়ে আমরা বক্রতলের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করতে পারি, একইভাবে আমরা সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই জন্য এটাকে সার্বজনীন সূত্র বলা যেতে পারে, ক্ষেত্রফল নির্ণয়ের সার্বজনীন সূত্র। সার্বজনীন কাকে বলে, যেটাকে সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। এই যে আমরা যেই ত্রিভুজের সূত্র, যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা আমি শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারতাম, এটা কিন্তু সব ক্ষেত্রফলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল না। কিন্তু আমার এই সূত্রটা যেমন ত্রিভুজের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবে, এমনকি এরকম একটা বক্রতলের ক্ষেত্রফল বের করতে সে পারবে। তার মানে এটা সার্বজনীন বলার কারণ হচ্ছে
এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এমনকি এটা দিয়ে ভলিউম পর্যন্ত বের করতে পারবো, মানে আয়তনও বের করা যায়। বক্রতল দ্বারা সীমাবদ্ধ আয়তনও আমরা এটা দিয়ে বের করতে পারবো। সো ইন্টিগ্রেশনটা এই জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা একটা ক্ষেত্রফল বের করে দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফল সে কিভাবে বের করে দেয় আমাদেরকে। আমি যদি এরকম একটা অক্ষ নেই, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স এবং ওয়াই অক্ষে আমরা একটা সরল রেখা নিলাম, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখানে আমরা বললাম এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3x, এবং এটা মনে করো 1 2 3 4, 4 ঘর গেল, এক্স এর দিকে হচ্ছে 4, এবং যেহেতু 3x তাহলে 3 4 এখানে হবে ওয়াই এর মান হবে 12। দেখো এইখানে কিন্তু তুমি ত্রিভুজ পাচ্ছ, এবং ত্রিভুজের লম্ব হচ্ছে 12 এবং ভূমি হচ্ছে 4, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে তুমি পাচ্ছ হচ্ছে 4 ইন্টু 12, এটা দিয়ে এটাকে কাটলে 6 24, তাহলে 24 ইউনিট স্কয়ার তুমি পাচ্ছ। তাহলে এই যে ক্ষেত্রফলটা পেলাম, এটাকে ইন্টিগ্রেশন করে কিভাবে বের করতাম আমরা? ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে, ইন্টিগ্রেশন এর ক্ষেত্রফলের সূত্র এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। একটু আগে আমরা নির্ণয় করলাম ইনিশিয়াল লিমিট। ইনিশিয়াল লিমিট কত ছিল? এক্স এর ইনিশিয়াল এখানে কত বলো তো কেউ একজন? হ্যালো, 0 0 0 থেকে ফাইনাল 4, 0 থেকে 4। তাহলে এখন ইন্টিগ্রেশন ওয়াই এর মানটা এখানে বসাই দিব, তাহলে 3x dx 0 থেকে 4। 3 টাকে বাইরে বের করতে হয়, আমরা জানি সহগ বাইরে চলে যায়, x থাকলো 0 থেকে 4 dx। এরপর আমরা 3 রেখে এটাকে আমরা লিখলাম x স্কয়ার বাই 2। কি কারণে বলো? x এর উপরে পাওয়ার ছিল 1, x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে আমরা এই জায়গাতে এটাকে লিমিটটা লিখে দিতে হবে। তাহলে এখন লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। এর পরবর্তীতে আমরা জাস্ট এখানে যদি লিমিটটা বসাই দিই, লিমিটটা এখানে বসাও, তাহলে কি আসতেছে? এরিয়া a ইকুয়াল টু 3, এখানে আসতেছে আপার লিমিট, এই x এর জায়গায় একবার আপার লিমিট মানে 4 স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসে 16 ভাগ 2, তাহলে এটা আসছে 3 16 ভাগ 2, তাহলে এটাও 24 ইউনিট স্কয়ার। তাহলে আমরা বুঝতেছি যে এরিয়া আমি ইন্টিগ্রেশন করেও ত্রিভুজের ক্ষেত্রফল যা পেলাম। হ্যাঁ বলো। এখানে x এর উপর স্কয়ার হলো কেন? এটা সূত্রটা কি? আচ্ছা, ইন্টিগ্রেশনের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের এখানে কি ছিল? ইন্টিগ্রেশন অফ x dx ছিল। তাহলে x এর উপর সূত্রগুলো একটু লেখা দিন। হ্যাঁ হ্যাঁ, একটু পরেই আমি সূত্র সবগুলো বুঝাবো। x টু দি পাওয়ার 1 dx, তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। কথা কি বোঝা যায়? তাহলে এই যে x স্কয়ার বাই 2, কি কারণে ইন্টিগ্রেশন অফ x dx ইকুয়াল টু x স্কয়ার বাই 2 হইছে, বোঝা গেছে? একটু পরে আমরা এই নিয়ে ডিটেইলস আলোচনা করব। কিন্তু এই জিনিসটাকে বুঝছো কিনা যে ইন্টিগ্রেশন দিয়ে যেই এরিয়া বের হলো সাধারণ সূত্র দিয়ে সেই এরিয়া বের হলো, তাহলে এইটা কি? এটা সার্বজনীন সূত্র হয়ে গেল। ত্রিভুজের এই যে হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা তুমি শুধুমাত্র ত্রিভুজেই অ্যাপ্লাই করতে পারতা, কিন্তু এই এরিয়ার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তুমি এখন সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো। এখন পরবর্তীতে তুমি দেখবা যে ফিজিক্সে তুমি বেগের সমীকরণ v ইকুয়াল টু u প্লাস এটি, v ইকুয়াল টু u প্লাস এটি প্রমাণের ক্ষেত্রে তুমি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করছো। তুমি s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার, এখানে তুমি ইন্টিগ্রেশন ইউজ করছো। কেন এই সব জায়গাতে ফিজিক্সের এই জায়গাগুলোতে ইন্টিগ্রেশন ইউজ করা হয়? এর কারণ হচ্ছে, একটা কারণ খেয়াল করো, যদি মনে করো যে তোমার কাছে একটা এরকম ফিজিক্সের একটা গ্রাফ আছে, একটা বস্তু সমত্বরণে কিছু দূর গেল, তারপর সমবেগে গেল, সমমন্দনে ফিরে আসলো। তাহলে এই যে যেই গ্রাফটা, এই গ্রাফের এরিয়াটাই হচ্ছে দূরত্ব বা সরণের মান দেয়, এস এর মান দেয়। তাহলে এইটার এরিয়া বের করতে পারলেই তুমি কি পাচ্ছ? এস এর মান পেয়ে যাবা। কথা কি বুঝতেছো? হ্যালো হ্যালো, আচ্ছা। তাহলে এটার এরিয়া যেহেতু এস এর মান দেয়, তাহলে আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন করে যদি আমি এই ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে যেহেতু এরিয়া বের হয়, তাহলে ইন্টিগ্রেশন করে আমি এস এর মানও বের করতে পারবো। কথা কি বোঝা যায়? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এই জন্য ইন্টিগ্রেশনটা এখানে অ্যাপ্লিকেবল।
আবার দেখো, মনে করো যে কোনো একটা এরকম একটা ক্ষেত্রফল আছে, এরকম এই ক্ষেত্রটা হচ্ছে, এদিকে হচ্ছে এস সরণ আর এদিকে হচ্ছে এফ বল। এটা ছিল হচ্ছে টি আর এদিকে ছিল ভি। তাহলে টি এবং ভি এর দেখো এস ইকুয়াল টু ভিটি, এই দুইটা অক্ষের গুণফল যেহেতু এস দেয়, তাহলে এটার এরিয়া হচ্ছে, এটার এরিয়াটাই হচ্ছে সরণ। এইখানে এফ এস কি গুণ করলে পাওয়া যায় ডাব্লিউ, তাহলে এটার এরিয়া বের করতে পারলে আমরা কাজ পেয়ে যাব ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। সেহেতু আমরা এটার ক্ষেত্রফলটাই হচ্ছে এটার, আমরা বলতে পারবো যে এটার ক্ষেত্রফল হচ্ছে কাজের মান। তাহলে দেখো ইন্টিগ্রেশন করে আমরা যেহেতু এরিয়া বের করতে পারি, এবং এরিয়া বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মান প্রকাশ করে, কোন একটা গ্রাফের এরিয়া, এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে এই জিনিসগুলোর মান বের করতে পারি। কথা কি বুঝতেছো? হ্যালো, এই জন্য দেখবা ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কি হবে বলো, ওয়াই অক্ষে আমরা জানি এরিয়া ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। অতএব এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ, ওয়াই এর জায়গায় কি আছে, এফ আছে, এবং এস এর জায়গায় আছে, এক্স এর জায়গায় আছে এস, তাহলে ডিএস, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। বোঝা যায়? কথা কি বুঝতেছো তোমরা? তাহলে এই যে উপরে দেখি, একটু উপরে দেখি তো। কোন জায়গায়, এদিকে, বলো। তাহলে দেখো, এই যে কাজের যে সূত্রটা, এটা ইন্টিগ্রেশন করে কেন বের করা যায়, কারণ আমরা জানি এফ এস এর গ্রাফের ক্ষেত্রফলই হচ্ছে কাজ। অতএব আমি ক্ষেত্রফল বের করতেছি, আমি কিন্তু ম্যাথমেটিক্যালি এটার ক্ষেত্রফল বের করতেছি, কিন্তু সেটা আমাকে দিচ্ছে কি, কাজের মান। কথা কি বুঝতেছো? পরবর্তীতে আরো আরো যদি আমরা ডিটেলসে চিন্তা করি, যে কোনো কিছু মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদের জানা আছে এবং সেটা একটা সূত্র মেনে চলছে বা সমীকরণ মেনে চলছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে সাম করার ক্ষেত্রে আমরা এই যে এই চিহ্নটার নাম বলছিলাম যে এই সামেশনের প্রথম অক্ষর এস কে টান দিয়ে লম্বা করে এটা করা হয়েছে। তাহলে এটা যেহেতু সামেশনেরই একটা ভিন্ন রূপ, তাহলে এটা দিয়ে আমরা কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু আমাদের কাছে আছে, সেটাকে সাম করার ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারবো। অতএব ইন্টিগ্রেশনটা মানে খুব সহজে জটিল জিনিসের সাম নির্ণয় করার ক্ষেত্রে কাজে দেয়। যেমন মনে করো আমার কাছে এরকম একটা ব্যাপার হতে পারে যে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x, এটা আমি এর আগে বুঝাইছি বোধহয় একবার। তো মনে করো যে dx এর ইন্টিগ্রেশন x কেন, এটার ব্যাখ্যা অনেক ভাবে দেওয়া যায়, জ্যামিতিক আকারে দেওয়া যায়। তো জ্যামিতিক আকারে আমি আগে একটু দিয়ে দিই, তারপরে আমি এটার আরেকটা ব্যাখ্যা দিব। মনে করো ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে 1 ইনটু dx, ঠিক কিনা বলো তো? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে 1 ইনটু dx, তাহলে y এর মান এখানে এমন একটা গ্রাফ আছে, এখানে y ইকুয়াল টু তাহলে কত, 1। y ইকুয়াল টু কত আসলো, হ্যালো, 1 y ইকুয়াল টু এখানে 1, তাহলে এটার এরিয়াই তো এই ইন্টিগ্রেশন অফ 1 dx। তাহলে y ইকুয়াল টু 1 রেখাটা কেমন, তোমরা সবাই চেনো যে y ইকুয়াল টু 1 রেখাটা এরকম একটা সরল রেখা, যেটা এখানে যদি y এর মান 1 হয়, এটা y, এটা x, তাহলে y ইকুয়াল টু 1 রেখা হচ্ছে এইটা, ঠিক কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন মনে করো আমরা এই যে x এর এই লিমিট পর্যন্ত মান বের করতে চাই। এখন দেখো আমরা যদি এটাকে ভাগ করি, এরকম ছোট ছোট ভাগ করি, আমি এরকম ছোট ছোট অনেকগুলো ভাগ করলাম, এর প্রত্যেকটা এই দিকের মান হচ্ছে dx 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 আরেকটা dx আরেকটা dx, এই সবগুলো dx। কিন্তু এই দিকে যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, এই দিকের মান সবসময় সেম থাকছে, এই y এর মান সবসময় কত বলো তো, 1। তাহলে আমরা এইটার এরিয়াকে আমরা একেবারে বেসিক সূত্র যেটা একটু আগে শিখলাম যে y1 dx y2 dx, এইভাবে যদি করি, আমি প্রথম y1 এর মান হচ্ছে 1 ইনটু dx প্লাস 1 ইনটু dx প্লাস 1 ইনটু dx প্লাস 1 ইনটু dx, এরকমই তো হইতে থাকবে, প্লাস প্লাস দিয়ে ডট 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 শেষ পর্যন্ত, ঠিক কি না? হ্যালো, কারণ সবগুলো y এর মানই হচ্ছে 1, এখানে 1 2 3 মানে y এর যতগুলো আছে সবকিছুর মানই 1। অতএব আমরা পাচ্ছি 1 কে কমন নিলে dx প্লাস dx প্লাস dx, এরকম অসংখ্য dx পাওয়া যাবে। তাহলে এই সবগুলো dx কে যোগ করলে তুমি কি পাবা বলো, x পাওয়া যাবে। অতএব 1 ইনটু x, অতএব এরিয়া হয় 1 ইনটু x, এই জন্য ইন্টিগ্রেশন অফ dx। অতএব আমরা পেয়ে গেলাম যে ইন্টিগ্রেশন অফ dx মানে 1 ইনটু dx
বোঝায় এটার মান হচ্ছে এক্স হয়। অন্য আরেক ভাবে চিন্তা করা যায়, মনে করো আমার এটা যদিও খুব ম্যাথমেটিক্যাল না, এটা তুমি ইন্টুইশন হিসেবে ধরে নিতে পারো। মনে করো যে আমার কাছে একটা আপেল আছে, এই আপেলটাকে তোমাদের যে কোনো একজনকে আমি একটা ছুরি দিয়ে বললাম যে এটা ছোট ছোট পিস করে ফেলো, তো অনেক ছোট ছোট স্লাইস করে ফেললা। এর প্রত্যেকটাকে স্লাইসকে, ছোট ছোট পিসকে, কোনো কিছুর এক্স এর ছোট খণ্ডকে যেহেতু ডিএক্স বলে, তাহলে আপেলের ছোট খণ্ডকে আমি কি বলবো বলো তো ম্যাথমেটিক্যালি? ডি আপেল। ডি অ্যাপল। আচ্ছা, এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখন আমি আরেকজনকে আবার বললাম যে এই আপেলগুলোকে আস্তে মানে আঠা দিয়ে জোড়া লাগাই দাও, তো এই পিসগুলোকে যদি আবার ছোট ছোট পিসগুলো সবগুলো জোড়া দিয়ে দিলে শেষমেশ আমি একটা আপেলই পাবো, ঠিক কিনা? জি স্যার। এইরকম ব্যাপারটা। তাহলে এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা একটু পরের কাজে লাগবে, একটু পরেই আমি এটা নিয়ে আলোচনা করব। এখন ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমি এক একটা করে বুঝাই। মানে প্রথম আগে সূত্রগুলো লিখে দিই, কি কি সূত্র লাগবে। ইন্টিগ্রেশনের সূত্রগুলো তোমাদের বইতে, এটা দেখো 273 পেজের দিকে একটা পেজে পুরো ইন্টিগ্রেশনের সূত্রগুলো আছে। তো আমরা সূত্রগুলো একটু তারপরেও লিখে দিই। সূত্র, এক নাম্বার সূত্র আমি একটু আগেই লিখে ফেললাম যে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু কি? হ্যালো, এক্স। ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x। এরপরে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx থাকবে সাথে অবশ্যই, তাহলে এটা হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। কথা বোঝা যায়? জি স্যার। এটা এক নাম্বার সূত্র, এটা দুই নাম্বার সূত্র, আমরা কাউন্টিং করে রাখি কয়টা সূত্র হয়। তিন নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x হয়। চার নাম্বারে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx ইকুয়াল টু হচ্ছে ln x হয়। তারপরে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx যদি হয়, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার x বাই ln a টু দি পাওয়ার x বাই ln a। এবং আমরা আরেকটা সূত্র যেটা, সেটা হচ্ছে চার, না এটা 5 নাম্বার ছিল। 6 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx, ধরো এটা, তাহলে ই টু দি পাওয়ার mx dx যদি হয়, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার mx ই হবে ডিভাইডেড বাই m। এই প্রত্যেকটা কিভাবে আসলো এটা নিয়ে আমি আলোচনা করব। এখন আমি একটা জিনিস বলি, তোমরা যদি বইতে খেয়াল করো, তাহলে প্রত্যেকটার পেছনে একটা সি যোগ করা থাকে। কথা কি বুঝতেছো? পেছনে একটা কি যোগ করা থাকে? সি যোগ করে দিছে। কেন এই সি দিছে এটার ব্যাখ্যা আমি একটু পরে করব। আগে আমরা আসি এই সূত্রগুলো কিভাবে আমরা মনে রাখবো। প্রথমটার মনে রাখার কৌশল আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা প্লাস সি দিবা, এবং কখন দিবা কখন দিবা না সেটা নিয়ে আমি ডিটেইলস একটা আলোচনা একটু পরেই করব। আগে একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx কেন x হয় এটা আমি একটু আগেই বুঝিয়েছি, ঠিক কি না? হ্যালো, তারপরে এই সূত্রটা আমি একটু পরে বুঝাচ্ছি। আগে এখন আমরা একটু দেখি ডিফারেন্সিয়েশন। আমি কেন ডিফারেন্সিয়েশনের পরই ইন্টিগ্রেশন করাইতে চাইলাম, কেন ডিফারেন্সিয়েশনের পরেই আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্টে আসলাম, সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখো, মনে রাখার খুব সহজ উপায়, কারণ ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অলরেডি তোমরা একটু মনে রাখছো, মানে কোর্স সেহেতু প্র্যাকটিস করার কারণে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো তোমাদের জানা। এই জানা সূত্রগুলোর সাথে আমি একটু শিখাই দিই। দেখো, ddx of e to the power x equal to কি ছিল? e to the power x, হ্যালো, জি স্যার। আচ্ছা, এইবার দেখো আমি যদি এটাকে একটু সাইড চেঞ্জ করি, এরকম d e to the power x equal to e to the power x dx লেখা যায়? জি স্যার। উভয় পক্ষকে আমি এখন ইন্টিগ্রেশন করলাম, উভয় পক্ষকে কি করছি? ইন্টিগ্রেশন। আচ্ছা, একটু আগে আমি একটা জিনিস শিখেছি, সেটা যদি তোমাদের মনে থাকে, ইন্টিগ্রেশন অফ ডি আপেল ইকুয়াল টু কি? আপেল। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি? সরি, ইন্টিগ্রেশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স মানে কি? ডি আপেলের যদি ডি আপেলকে ইন্টিগ্রেশন করলে আপেল পাওয়া যায়, তাহলে ডি ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। বোঝা যায়? জি স্যার।
ওকে, জি স্যার ইকুয়াল টু আমি এই সাইডে কি লিখতে পারি, এই সাইডেরটা এই সাইডে রেখে দিলাম e টু দি পাওয়ার x dx। দেখো আমাদের একটা ইন্টিগ্রেশনের এই কালো লাইনটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের 3 নাম্বার সূত্র। দেখা যায় কিনা দেখো তো। তাহলে ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে ইন্টিগ্রেশনের সূত্র আসে এটা বোঝা যায়। জি স্যার এইবার আসো, জি স্যার। এরপরে আমরা এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের এই যে এই 3 নাম্বার সূত্রটা, এই যে এই 3 নাম্বার সূত্রটাই আমরা এখানে দেখলাম যে কিভাবে ডিফারেন্সিয়েশন থেকে আমরা এটাকে কনভার্ট করতে পারি। এখন আসো 4 নাম্বার সূত্রটা, ddx অফ ln x ইকুয়াল টু কি ছিল বলো তো, 1/x ছিল, বোঝা যাচ্ছে। জি স্যার আচ্ছা, তো এইভাবে এইভাবে শর্টলি তোমরা মনে রাখতে পারো শর্ট করে যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 1/x হয়, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই কি আসবে, ln x ln x আসবে। এইভাবে মনে রাখলেই দেখো সহজ হচ্ছে। ln x কে ডিফারেন্সিয়েশন করে 1/x হয়েছিল, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে, কারণ এই ইন্টিগ্রেশন চিহ্ন আর dx এর মাঝখানে যেটা থাকে ওইটাকেই তো আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে 1/x কে ইন্টিগ্রেশন করলে আমি আবার ln x ফিরে পাবো। ব্যাপারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ঠিক বিপরীত গণিত। বিপরীত গণিত বলতে কি, যোগ বিয়োগের মতো। দেখো আমি যদি 25 থেকে 5 বিয়োগ করি তাহলে আমি কি পাই, 20 পাই। আমি যদি আবার 20 আবার সেই 5 যোগ করে দেই আবার কিন্তু 25 ফিরে পাবো। তাহলে এই যে ডিফারেন্সিয়েশনকে যদি আমি মাইনাসের সাথে তুলনা করি, তাহলে ডিফারেন্সিয়েশন করে আমি যেটা পাইছিলাম সেটার সাথে আবার যদি সেম জিনিস অ্যাড করে দেই তাহলে আবার কি আগের জিনিস ফিরে পাবো। সিমিলারলি যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করছিলাম, যেমন ln x কে ডিফারেন্সিয়েশন করে আমি পাইছিলাম 1/x, অতএব 1/x কে আমি ইন্টিগ্রেশন করে পাবো ln x। মনে মনে থাকবে না? ইয়েস স্যার অনেকটা জি স্যার। আচ্ছা, এইবার আসো এটাকে আমরা তারপরে ভেঙে একটু দেখি। d ln x ইকুয়াল টু কি, 1/x dx, এরকম হয় না? আমি Yes, sir. এই নিচে dx দিয়ে আর গুণ করে দিছি মনে করো। এখন উভয় পক্ষকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি ঘটনা ঘটতেছে দেখো। একটু আগে বলছি d আপেলকে ইন্টিগ্রেশন করলে যদি আপেল পাওয়া যায়, তাহলে d ln x কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যাবে। ln x আর 1/x dx এইটাই তো আমাদের সূত্র, বোঝা যাচ্ছে। জি স্যার তাহলে তাহলে এই বাকি সূত্রগুলো তোমাদের করে দেখার কাজ থাকলো, ঠিক আছে? জি জি স্যার। স্যার ওকে, এইবার আমরা আসবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে কেন সি যোগ করি আমরা ইন্টিগ্রেশনের শেষে, এই সি কেন যোগ করি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা এইটাকে মানে কি বলে ঠাটা মুখস্থ করে যে ইন্টিগ্রেশন করলে পিছনে একটা সি যোগ করতে হয়। কেন করতে হয়, এই কেনর উত্তরটাই আমাদেরকে কেন যেন ইগনোর করে যাওয়া হয় আর কি। যাও আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি। একটু আগে আমরা যা শিখলাম এটার সাথে যদি আমি একটু কম্পেয়ার করে তোমাদের শিখাই, একদম ইজিতে তোমরা এটা বুঝে যাবে। এখন দেখো আমি একটু আগে বলছি যে যাকে আমি মানে এই যে একটু আগে উদাহরণটা 20 + 5 দিলে হয় 25, আবার এটার সাথে যদি আমি মাইনাস করি 5 তাহলে আবার 20 ফিরে পাই। তাহলে প্লাস যেমন মাইনাসের অপোজিট বা মাইনাস যেমন প্লাসের অপোজিট, তেমনি করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কি অপোজিট অপোজিট। তাহলে আমরা একটা রাশি নেই, ধরো এটা হচ্ছে x স্কয়ার। x স্কয়ার কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, 2x পাই কি না? জি স্যার ওকে, এটা ঠিক আছে। এখন তাহলে এই 2x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাওয়ার কথা, x স্কয়ার। x স্কয়ার কে Yes. ডিফারেন্সিয়েশন করে যেহেতু 2x আসে, তাহলে 2x কে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, x স্কয়ার x স্কয়ার। আসে কিনা সেটা যাচাই করি। 2 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ x dx, একটু আগে শেখানো সূত্র 2x টু দি পাওয়ার 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, ঠিক আছে কিনা? জি স্যার তাহলে এই নিচের ঠিক 1 আছে। নিচের 1 + 1 2, এটার সাথে এই 2 কাটা গেলে দেখো কি ফিরে আসে, x স্কয়ার আসছে ফিরে। জি স্যার তাহলে 2x কে আবার ইন্টিগ্রেশন করলে x স্কয়ার আসে, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করে 2x আসে, 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার আসে। তাহলে
স্যাটিসফাই করছে, আমাদের সূত্র স্যাটিসফাইড যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বিপরীত ম্যাথ। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আমি যদি এখন তোমাকে আরেকটা রাশি দিই যে এক্স স্কোয়ার প্লাস 3, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 3 কে তুমি এখন ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডিডিএক্স করো, কি আসতেছে বলো? এবার আসতেছে 2x, 3 হয়ে যাচ্ছে 0, 0 কে লেখার কোনো দরকার আছে? না। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এই 2x কে আবার ইন্টিগ্রেশন করলে আমি কত পাবো? একটু আগেই আমি করছি এক্স স্কোয়ার। x স্কয়ার, কিন্তু আমাদের এই যে এবার একটু ত্রুটি হয়েছে কিনা দেখো তো, আমি আগের জায়গায় ফেরত যাইতে পারিনি, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, আগের জায়গায় ফেরত যেতে পারি নাই কেন? ডিফারেন্সিয়েশনের সময় যদি ওই রাশিতে কোনো কনস্ট্যান্ট যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, ওই রাশিটা জিরো হয়ে যায়। আর ইন্টিগ্রেশনের সময় ওই জিরো তো আর ফেরত আসে না, মানে ওই জিরোকে তো আর আমি ওই কনস্ট্যান্টটাকে ফেরত আনতে পারি না। অতএব আমরা যেটা করি, আমরা সেফ সাইড থাকার জন্য আমরা বলি যে এইখানে একটা কনস্ট্যান্ট থাকলেও থাকতে পারে। তাহলে আমি এখানে সি দিয়ে দিলাম, এখন এই জায়গায় সি এর মানটা কত? 3, তাহলে এই জায়গায় ঠিক আছে। আবার আমি কিন্তু এইখানেও কি করছি, এক্স স্কোয়ার প্লাস সি লিখে রাখছি, তাহলে এখানে তো সি ছিল না, এখানে কনস্ট্যান্ট কিছু ছিল না, তাহলে এই ক্ষেত্রে সি এর মান কত? এই ক্ষেত্রে সি এর মান হচ্ছে 0, এই ক্ষেত্রে সি এর মান হচ্ছে 3, এবং এই 3 হবে না 0 হবে এটা বের করার কৌশল আছে, এই কৌশলে আমরা প্র্যাকটিক্যালি এটা বেরও করতে পারি, এবং সেটাই আমি এর পরের ধাপে আমি দেখাবো যে আমি কিভাবে বাস্তব অ্যাপ্লিকেশনে এই সি এর মানটাকে বের করে নিয়ে আসতে পারি। আমার কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তো এই এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা যে কেন আমি সি যোগ করি? সি যোগ করার কারণ হচ্ছে ওখানে কনস্ট্যান্ট থাকলেও থাকতে পারে। এখন সি কনস্ট্যান্টের মান কিছু একটা থাকতেও পারে, আবার এটা জিরোও হইতে পারে। যেমন এই ক্ষেত্রে সেটা 0 ছিল, এই ক্ষেত্রে সেটা 3 ছিল। এখন যে কোনোটার ক্ষেত্রে যে কোনোটা হইতে পারে, এইজন্য আমরা সি লিখে রাখি। এই সি এর মান 0 হলে ভালো, আবার কোনো একটা মান আসলেও ভালো, সেই মানটা আমরা পরবর্তীতে বের করতে পারবো। তাহলে এইটা কখন করা হয়? যখন এখানে কোনো লিমিট থাকে না, কারণ লিমিট দেওয়া থাকলে ওই সিটা অটোমেটিক চলে আসে, এবং আমরা সেটাই দেখব যে কেন লিমিট ছাড়া অঙ্কে আমরা এই সি না দিলেও চলে, আর লিমিট দেওয়া মানে লিমিট দেওয়া থাকলে সি না দিলেও চলে, আর লিমিট যখন না দেওয়া থাকে তখন অবশ্যই সি দিতে হয়। এর জন্য আমি একটা একেবারে বাস্তব উদাহরণে যাব, এবং সেই বাস্তব উদাহরণটা তোমাদের অলরেডি আমি করাইছি এই জিনিসটা, অতএব তোমরা এটা বুঝবা। তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বাস্তব অ্যাপ্লিকেশন কোথায় ঘটে? ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা যেটাকে বলা যায় ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে ফিজিক্সে একটা আমাদের প্রমাণ করা সূত্র v = u + at, এটাকে আমি এখন ইন্টিগ্রেশন দিয়ে বের করব। যদিও তোমাদের এটা আমি করাইছি একবার, তারপরেও এইটা একটু আজকে আমার মনে হয় ডিপ কনসেপ্ট পাবো তোমরা। তো আমরা এটা কোথা থেকে বের করি? আমরা বলি যে ফ্রম ডেফিনেশন বা সংজ্ঞা হতে পাই যে ত্বরণ a = হচ্ছে dv dt, ঠিক কিনা? পরবর্তীতে আমরা এটাকে কি করি? জি স্যার। dv = a dt লিখি, এবং উভয় পক্ষকে পরবর্তীতে ইন্টিগ্রেশন করি। যদিও আমরা এখানে লিমিট দিয়ে শিখছি, এবার আমরা লিমিট ছাড়া একটু করে দেখবো, দেখি কি হয়। তো এখানে কি আসতেছে দেখো, আমরা এই জিনিসটা বোঝার আগে একটু মানে কি লেখা হয় বাংলায়, এখানে কি লেখা ছিল একটু সেটা বলি। যে কোন একটা বস্তুকে ইউ আদিবেগে চলছিল, তার উপরে এফ বল প্রয়োগ করার ফলে সেটা টি সময় যাবত এ সমতরণে চলে সেটা ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এই কথাটা বাংলায় লেখে। তো দেখো কন্ডিশন গুলো কি, ইউ আদিবেগে ছিল, এ সমতরণে এফ বল প্রয়োগ করার ফলে এ ত্বরণ সৃষ্টি হয়, এবং সেটা টি সময় যাবত চলার ফলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে তাহলে ইন্টিগ্রেশন অফ, মানে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করি আগে, যে ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়াল টু, আমরা একটু আগে শিখছি ডি আপেল যদি আপেল হয় তাহলে ডিভি হবে ভি ইকুয়াল টু এ, যেহেতু এখানে বলাই হয়েছে যে সমতরণ, সমতরণ মানে কি কনস্ট্যান্ট ভ্যালু বা কোএফিসিয়েন্ট, এটা বের করে দিলাম, আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে সেটা হয়ে যায় টি। ঠিক আছে কিনা? হ্যালো? কিন্তু এখানে আমাদের কি, এখানে লিমিট দেই নেই, লিমিটলেস ইন্টিগ্রেশনে বা অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এখানে কি দেওয়ার কথা? সি। এইটাকে আমি এক নং সমীকরণ দিয়ে দিলাম। এখন এই সির ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এটা বের করার পদ্ধতিকে বলা হয় লিমিটিং ভ্যালু ব্যবহার করা, বা এটাকে বলা হয় জানা যে কোনো একটা মান দিয়ে আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি। কিভাবে? দেখো এই জায়গায় আমাদের একটা জিনিস জানা ছিল যে সময়ের শুরুতে স্টপওয়াচে সময় টি ইকুয়াল টু কি দেখাচ্ছিল? 0।
এবং সেই সময়ের Zero. শুরুতে বেগ v ইকুয়াল টু কি ছিল? ইউ, 0. তাই না? ইউ, আদিবেগ ইউ ছিল না? আদিবেগ ছিল ইউ। Yes, sir. আচ্ছা, সেটা জিরো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ইউ যেহেতু, সেহেতু আমরা ইউ এর মান জিরো হতে পারে, কিন্তু আপাতত আমরা বলছি ইউ আদিবেগে চলছিল, সো ইউ অ্যান্সার পাওয়া যায়। লিমিট দিলে সেই ক্ষেত্রে সি যোগ করবা না যদি তুমি লিমিট দিয়ে দাও। কিভাবে দেখো, আমি এই অঙ্কটাকেই আমি লিমিট দিয়ে একটু করে দেখাই তোমাদের। আমরা যদিও এটা ফিজিক্সে একবার পড়ছি। এ ইকুয়াল টু ডিভি ডিটি ছিল, আমরা পরবর্তীতে এটাকে ডিভি ইকুয়াল টু লিখতে পারি এ ডিটি। উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করার সময় আমি এখানেই বলে দিব যে টি এর মান শুরুতে ছিল 0 এবং শেষে ছিল টি, এবং টি এর মান মানে ভি এর মান শুরুতে ছিল ইউ, শেষে ছিল ভি। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে ডিভি হয় ভি, এখানে ভি আপার লিমিট লোয়ার লিমিট ইউ, এবং এখানে এ বাইরে চলে যায়, এখানে থাকে টি 0 থেকে টি পর্যন্ত। অতএব আমরা এখানে বলতে পারি ভি মাইনাস ইউ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়াল টু এ টি মাইনাস 0। এই জায়গায় আমরা বলে দেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। কথা কি বোঝা যায়? তাহলে দেখো এটা কি ক্লিয়ার যে আমরা লিমিট, এই লিমিট দেওয়া থাকলে কিন্তু আবার এই জায়গায় সি যোগ করে দিবা না, এই জন্য আমি এটা বুঝাইলাম। লিমিট যখন দিবা তখন ইন্টিগ্রেশনের শেষে সি দেওয়ার কোনো দরকার নাই, যখন আমরা লিমিট দিব না তখন আমাদের একটা সি দিতে হয়। এই সি না দিলে কিন্তু ইউ তুমি এখানে পাইতা না। কথা কি বুঝছো? তাহলে আশা করি যে এই যে সি এর কনফিউশন, এই কনফিউশন গুলো তোমাদের আপাতত ক্লিয়ার। এখন আমরা এই যে একটু আগে যেভাবে ইন্টিগ্রেশনের বীজগাণিতিক সূত্রগুলো আমরা পেলাম, এভাবে ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে। ইন্টিগ্রেশন অফ sin x dx, একটু সবাই একটু লিখে নাও এই সূত্রগুলো। sin x dx কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? মাইনাস cos x প্লাস সি। আমি এই প্লাস সিটা দিব না, কারণ আমি ইন্টিগ্রেশনে এখানে আমি বুঝাইছি যে এই জায়গায় লিমিট না দেওয়া থাকলে সি লিখতে হয়, তো তোমরা এখানে সি লিখবা, কিন্তু আমি সি ইগনোর করে যাব আর কি, বারবার সি লিখবো না। কিন্তু অঙ্কে তোমরা মূল অঙ্কে যখন অঙ্ক করবা তখন অবশ্যই সি লিখবা। ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়াল টু কি? sin x প্লাস সি। আমি সি দিয়েই দিই, একটা সি তো ব্যাপারটা। এরপরে ইন্টিগ্রেশন অফ হচ্ছে sec স্কয়ার x dx ইকুয়াল টু হচ্ছে tan x প্লাস সি। ইন্টিগ্রেশন অফ যদি cosec স্কয়ার x হয় তাহলে মাইনাস cot x প্লাস সি। এরপরে ইন্টিগ্রেশন অফ sec x tan x ইকুয়াল টু হচ্ছে sec x প্লাস সি। ইন্টিগ্রেশন অফ cosec x cot x ইকুয়াল টু হচ্ছে মাইনাস cosec প্লাস সি। এখন দেখো এই সূত্রের লিস্টে তুমি কোথাও শুধুমাত্র tan x এর ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু পাচ্ছ না। tan x এর যদিও পরবর্তীতে এটা ইন্টিগ্রেশনের সূত্র বের করা হয় অন্য সূত্র ব্যবহার করে, কিন্তু ইন্টিগ্রেশনের সরাসরি সূত্রে tan x এর কোনো সূত্র নাই, ইন্টিগ্রেশন অফ cot x এর কোনো সূত্র নাই। কি কারণে এই দুইটা নাই একটু বোঝার চেষ্টা করি আমরা। এটা বোঝার জন্য এই যে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে আমাদের কম্পেয়ার করতে হবে। দেখো আমি যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো খেয়াল করি, যে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো কি কি ছিল? ddx অফ sin x ইকুয়াল টু ছিল cos x, ddx অফ cos x ইকুয়াল টু ছিল মাইনাস sin x, ddx অফ tan x ইকুয়াল টু ছিল sec স্কয়ার x, ddx অফ sec x cot x ইকুয়াল টু ছিল মাইনাস cosec স্কয়ার x, ddx অফ sec x ইকুয়াল টু ছিল sec x tan x, ddx অফ cosec x ইকুয়াল টু ছিল cosec x cot x। এখন প্রবলেমটা কি দেখো, এই জায়গায় দেখো, এইবার আসো আমরা এই সূত্র কয়টার সাথে এই সূত্র কয়টার একটু কম্পেয়ার করি। দেখো আমি এই জায়গাতে ডিফারেন্সিয়েশনের সময় sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাইতাম,
তাহলে বলো cos x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? sin x sin x। এই যে সেই জন্য তুমি cos x কে ইন্টিগ্রেশন করছো sin x পাইছো। পাওয়া গেছে কিনা? হ্যালো, এই যে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে, তাহলে অবশ্যই sin x কে ইন্টিগ্রেশন করলে এই মাইনাসটা ওই পাশে গিয়ে মাইনাস cos x আসবে। এই যে এই জন্য sin x কে ইন্টিগ্রেশন করে কি আসছে? মাইনাস, মানে cos x কে ইন্টিগ্রেশন করে কি আসছে? cos x কে ইন্টিগ্রেশন করে মাইনাস sin x আসছে। কথা বোঝা যায়? তাহলে এই 6টা সূত্র থেকে এই 6টা সূত্র আর কি অপোজিটলি আসছে, কিন্তু আমরা এখানে এমন কাউকে পাচ্ছি না যেইটাকে, দেখো এমন কোনো একটা নাই যেটাকে মানে ডিফারেন্সিয়েশন করে আমি tan x পাই। tan x পাওয়া যায়? কোনোটাকে ডিফারেন্সিয়েশন করলে কি সলিড tan x তুমি পাইছো এখানে? না স্যার। যেহেতু এখানে কাউকে ডিফারেন্সিয়েশন করলে tan x আসে না, অতএব tan x কে ইন্টিগ্রেশন করলে সরাসরি কি সূত্র হয়? এই 6টা সূত্র থেকে আমরা কিন্তু পাই না। এই জন্য এখানে কোনো tan x এর ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র নাই। কথা কি বুঝতেছো? কারণ ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে ওইটাকে ইন্টিগ্রেশন করলে আগেরটা ফিরে পাওয়া যায়, কিন্তু কাউকে ডিফারেন্সিয়েশন করে tan x অ্যানসারের মধ্যে নাই। এই জন্য tan x কে ইন্টিগ্রেশন করলে কি হবে এবং cot x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, কারণ কাউকে ডিফারেন্সিয়েশন করেও অ্যানসারে শুধু cot x কিন্তু পাইনি, আমরা পাইছি। হ্যালো, হ্যালো, না। যেহেতু পাইনি সেহেতু ওইগুলোর সূত্র আমরা এইভাবে বের করতে পারি না, ওইগুলোর সূত্র অন্যভাবে বের করা হয়, সেটা আমি তোমাদের দেখাবো পরবর্তীতে। তাহলে ইন্টিগ্রেশনের যেই সূত্র কয়টা দেখাইলাম, এই সূত্রগুলো দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের অঙ্ক দিব্যি হয়ে যাবে। আমাদের দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় গিয়ে ইনভার্সের সূত্রগুলো লাগবে, ওই ইনভার্সের সূত্রগুলো আমরা তখন শিখে নিব। তাহলে তোমাদের জন্য ইন্টিগ্রেশনের কোন কোন সূত্রগুলো শিখতে হবে বোঝা গেছে কিনা আগে সেটা আমাকে বলো। ইন্টিগ্রেশনের এই যে এই জি স্যার। এখানে মানে বীজগণিতের 6টা সূত্র আর এখানে ত্রিকোণমিতির 6টা সূত্র, তাহলে কয়টা? 6 6 12টা। ইচ্ছা করলে এখান থেকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এই 6 এবং এই 6 12টা সূত্র মনে রাখলে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। শুধু যেই ইন্টিগ্রেশনের যেই ইনভার্সের সূত্রগুলো আমরা পরবর্তীতে এগুলো আলাদাভাবে প্রতিপাদন করব। ইনভার্সের গুলো খুব কম জায়গায় কাজে লাগে, যদিও অবশ্যই শিখবো আমরা। প্রথম অঙ্কগুলো, প্রথম 2-3 চ্যাপ্টারের অঙ্ক এগুলো দিয়েই হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখন ইন্টিগ্রেশনের অঙ্কে চলে যাই। 10.1 এর অঙ্কগুলো বের করো। তাহলে 10.1 এ দেখো 1 নাম্বার যে ম্যাথটা আমাদের দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 5x⁹ dx। তাহলে আমরা যেটা করতে পারতেছি, দেখো 5 কে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ x⁹ dx, ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আর x⁴n এর সূত্র, ইন্টিগ্রেশন অফ x⁴n এর যে সূত্র ছিল সেখান থেকে আমরা জানি যে এটা হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, অতএব x⁴9+1 ডিভাইডেড বাই 9+1 প্লাস c, এবং সেখান থেকে আমরা এটাকে লিখতে পারবো 5 ইন্টু x⁴10/10 প্লাস c, এবং এটার অ্যান্সার হবে এই 5 এবং 10 কাটাকাটি করে এটা হচ্ছে x⁴10/2 প্লাস c, এটাই অ্যান্সার। এরপরে আসো একের দ্বিতীয়টাতে আমাদের বলতেছে ইন্টিগ্রেশন অফ dx/6, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি 1/6 আকারে, আমরা এটাকে বাইরে বের করে দিলাম। 1/6 যদি বাইরে বের করে দিই, ইন্টিগ্রেশন অফ dx থাকে। আর ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু কি একটু আগে আমি শিখাইছি, 1/6 এটা কি হবে? x প্লাস c। এরপরে 3 নাম্বারটা, একেরই 3 নাম্বারটা, এটা কি হয় দেখো, ইন্টিগ্রেশন অফ dt ইকুয়াল টু কি হয়? ইন্টিগ্রেশন অফ dt ইকুয়াল টু হয় t।
প্লাস একটা সি দিয়ে দিবা। টি প্লাস এরপরে আমরা 4 নাম্বারটায় দেখি কি আছে। 4 নাম্বারটায় আছে ইন্টিগ্রেশন অফ 4 sin x প্লাস 3 cos x এটার এখানে dx। তাহলে আমরা এই জায়গায় যেটা করতে পারি 4 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ sin x dx প্লাস 3 বাইরে বের করে cos x dx। বোঝা যাচ্ছে? ব্র্যাকেট উঠাই দিয়ে গুণ করে দিচ্ছি সরাসরি। তাহলে এখানে কি হয় দেখো, 4 থাকলো, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, প্লাস 3 cos x হয়ে যায় sin x প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। তুমি মাইনাস প্লাসের এইটা আগে পরে করে লিখতে পারো। কথা বোঝা যায়? জি স্যার। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা হচ্ছে 5 নাম্বার, যেটা 1 এর 5 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই অঙ্কটাকে কি করতে পারি দেখো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 কে আমি উপরে নিয়ে গেলে x টু দি পাওয়ার -4 dx লিখলে কোনো ভুল আছে সূচকের নিয়মে? না স্যার। তাহলে এটা হবে x টু দি পাওয়ার -4 প্লাস 1 ডিভাইডেড বাই -4 প্লাস 1 প্লাস c। অতএব আমরা অ্যান্সার পাচ্ছি নিচে হচ্ছে -3, উপরে x টু দি পাওয়ার -3 প্লাস হচ্ছে c। এটাকে অনেক সময় সাজায় এইভাবে লেখা হয়, সেটা হচ্ছে -1/3x³ প্লাস c। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে এটা হচ্ছে 5 নাম্বারটা। এরপরে দেখো 6 নাম্বারটা। 6 নম্বরে আমাদের বলতেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, তারপরে আছে হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার -2 টোটালটার উপরে dx। তাহলে আমরা এই জায়গায় যেটা করতে পারি, এটাকেও আবার ব্রেকেট উঠাই দিয়ে গুণ করে দিলে এইভাবে লিখতে পারি 1 ইন্টু dx, তার মানে জাস্ট dx, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x dx এভাবে লিখতে পারি, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -2 dx। এই তিনটা লেখা যায় এইভাবে। জি জি স্যার। স্যার হ্যাঁ। dx হয় শুধু x, প্লাস এটা 1/x হয় ln x, প্লাস এটা হয় x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। অতএব আমরা লিখতে পারি x প্লাস এটা হয় ln x, এই জায়গায় হয় -1 বাই কত x প্লাস c, কারণ x এর উপরে -1 সেটাকে আমি নিচে নিয়ে আসলাম, আর এই যে -2 প্লাস 1 -1 হয়, সেই -1টা এর সাথে গুণ করে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। পারা যাবে? জি স্যার। ওকে। এরপরে দেখো আমাদের 6 এর পরে 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটাও দরকারি। এগুলা বেসিক যেই অঙ্কগুলো, প্রথমের অঙ্কগুলো সবগুলোই করি আমরা। এটা হচ্ছে 7 নাম্বার, সরি 7 নাম্বার, 8 নাম্বার না। 7 নাম্বারে কি দিছে দেখো, ইন্টিগ্রেশন অফ x² প্লাস 1/x², তার টোটালটার উপরে হোল স্কয়ার dx। এখন আমরা এইটাকে ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি কিনা, এটাকে হোল স্কয়ারের সূত্রে ভাঙায় দিব, কারণ এই হোল স্কয়ারের এই অবস্থায় রেখে ইন্টিগ্রেশন করতে গেলে এটা জটিলতা বাড়বে শুধু। এই জন্য আমরা এটাকে প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম এটাকে সূত্রে ভাঙাবো, x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x² প্লাস 1/x টু দি পাওয়ার 4, এ প্লাস বি হোল স্কোয়ারের সিম্পল সূত্রে ভাঙায় দিলাম dx। এই এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -4 dx লিখতে পারি। জি স্যার। এখন এটা সিম্পল একটা ম্যাথ হয়ে গেছে দেখো। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি x টু দি পাওয়ার 5/5, কারণ আমরা জানি পাওয়ারের সাথে 1 যোগ হবে, তার নিচে সেটাই বসে যাবে। তাহলে পাওয়ারের সাথে 1 যোগ মানে কি 5, নিচে 5 প্লাস 2x, কারণ dx ইন্টিগ্রেশন করলে x হয়, 2টা বাইরে গেছে, dx x হয়ে গেছে, প্লাস এটা কি হবে, এটা হচ্ছে x টু দি পাওয়ার
-3 ডিভাইডেড বাই -3। পাওয়ারের সাথে 1 যোগ করবা, সেটা দিয়ে নিচে ভাগ করে দিবা। মানে এটা হচ্ছে দ্রুত করার পদ্ধতি। মানে পরবর্তীতে যায় আর ওই 1 + 1 4 + 1 এভাবে লেখার কোনো দরকার নেই, সরাসরি এভাবে লিখতে পারবা, এটা অ্যালাউয়েবল। এটাকে অ্যান্সার লিখে দাও। এটাকে আরেকটু সাজায় তোমরা লিখতে পারো, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিয়ে এই -3 কে নিচে নামায় দিয়ে সাজায় লেখার অপশন তোমার কাছে আছে। এরপরে হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটাতে কি দিছে দেখো, ইন্টিগ্রেশন অফ x³ - 1 ডিভাইডেড বাই x - 1 dx। এটা ইন্টিগ্রেশনের u/v তে চলে যায়। এই জটিলতা এড়ানোর জন্য আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করার জন্য উপরে 1 এর উপরে কিউব দিলে এটা কি কোনো ভুল আছে? না স্যার। তাহলে আমরা পরবর্তীতে এটাকে কি লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন অফ এই উপরেরটাকে সূত্রে ফেলে দিতে পারছি, a³ - b³। তাহলে a - b ইনটু a স্কয়ার প্লাস ab, তার মানে 1 ইনটু x মানে x প্লাস b স্কয়ার, নিচে x - 1 এই dx থাকলো। দেখো এখন একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে আমি এই x - 1 এবং এই x - 1 কে গুণ ভাগে কেটে দিতে পারি। তাহলে আমাদের কাছে থাকে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 dx। কথা বোঝা যায়? জি স্যার। এখন এটাকে সিম্পলিফাই করে আমরা জাস্ট লিখে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে x³/3, কারণ আমরা পাওয়ারের সাথে 1 যোগ করব, নিচে সেটা দিয়ে ভাগ করব, x²/2 প্লাস x প্লাস c। এটাই অ্যান্সার। তাহলে 8 হয়ে গেল। এরপরে 9 নাম্বার দেখো, 1 এর 9। একের 9 আমাদের বলতেছে যে ইন্টিগ্রেশন অফ, উপরে আছে x³ প্লাস 4/x² dx। এটাকে আমাদের সিম্পল ভাবে ভেঙে দিলেই হয়ে যাবে, কারণ আমাদের কাছে একটা জানা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে a প্লাস বি বাই সি যদি হয়, আমরা লিখতে পারি না a বাই সি প্লাস বি বাই সি লেখা যায়? হ্যালো, জি স্যার। দুটাকে সেপারেট করে লেখা যায় না, যে a প্লাস বি বাই সি হলে আমরা লিখতে পারি a বাই সি প্লাস বি বাই সি। এটা আর এটা একই জিনিস। অতএব আমরা এর পরের লাইনে এই কাজটা করব, ইন্টিগ্রেশন অফ, এটাকে এভাবে আমরা যদি লিখি x³/x² প্লাস 4/x² dx লেখা যায়? কাটাকাটি করলে দেখো এখানে থাকতেছে জাস্ট একটা x, অতএব ইন্টিগ্রেশন অফ x dx, আলাদা করে ইন্টিগ্রেশন দিব এবার, ইন্টিগ্রেশন অফ 4/x² dx লেখা যায় এটা? হ্যালো, জি স্যার, জি। তাহলে এটা x²/2 প্লাস এই 4 বাইরে চলে গেল, ইন্টিগ্রেশনের ভেতরে থাকলো x এর উপর -2 dx। অতএব আমরা এই জায়গায় লিখতে পারি x²/2 প্লাস 4x⁻1/-1 প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। এটাকে সাজায় তোমরা লিখতে চাইলে লিখতে পারো। সেটা কিরকম, x²/2 -4/x প্লাস c। এটাও অ্যান্সার হিসাবে লেখা যেতে পারে। তারপর 10 নম্বরটা সিমিলার টাইপের, 11 নম্বরও সিমিলার টাইপের অঙ্ক। এইগুলা তোমরা একটু বাসায় করবা। আমি করাবো হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বরটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা করাবো। 1 এর 13। 1 এর 13 নম্বরে দেখো কি দিছে, ইন্টিগ্রেশন অফ 1/x x প্লাস 1/x dx এই আকারে আছে। তাহলে আমরা এটাকে ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, এই গুণ করে দিব এবার আমরা, x ইন্টু 1/x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x² dx। বোঝা যায়? গুণ করে দিছি জাস্ট সিম্পলি। জি স্যার। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ x⁻² dx।
অতএব এর পরের লাইনে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে dx কে ইন্টিগ্রেশন করলে x প্লাস এখানে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। অতএব এটা হয় x মাইনাস 1 বাই x প্লাস c। এটাই অ্যান্সার। তাহলে আমাদের এটা হচ্ছে হলো 13 নাম্বারটা। এরপরে 14 নাম্বারটা x মাইনাস 2 হোল কিউব dx দেওয়া আছে, ওটাকে কিউবের সূত্রে ভাঙায় দিয়ে অ্যান্সার নিয়ে আসতে পারবা। পারবা না এটা? এরপরের গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে 16 নাম্বার অঙ্কটা, 1 এর 16। 1 এর 16টা দেখো। 16 নাম্বারটাতে কি বলতেছে? 1 এর 16তে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ x 1 প্লাস রুট x dx। এটাও সিমিলার টাইপের অঙ্ক। এখানে আমাদের x দিয়ে গুণ করে দেই, তাহলে x dx, 1 এর সাথে x গুণ হলো আর dx গুণ হলো। তারপরে আবার প্লাস দিয়ে ইন্টিগ্রেশন অফ x রুট x dx এরকম আসলো। এখন x, এটাকে x dx রেখে দেই, প্লাস এইটাকে দেখো ইন্টিগ্রেশনের মধ্যে x এর উপরে এখানে পাওয়ার আছে 1 আর রুট মানে কি বলো তো? হাফ। হাফ, পাওয়ার হাফ। তাহলে পাওয়ার একই জিনিসের পাওয়ার যোগ হয়ে যেতে পারে, তাহলে dx। তাহলে আমরা এখানে পাচ্ছি যে x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 প্লাস এখানে x এর উপর পাওয়ার আছে 3/2। 3/2 মানে কি? 1.5। 1 প্লাস হাফ মানে 1.5। 1.5 এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে 2.5। তার মানে এখানে আছে 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1 প্লাস c। তাহলে 3/2 মানে হচ্ছে 1.5। 1.5 এর সাথে আরো 1 যোগ হলে 2.5। 2.5 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 এর অর্ধেক 2.5 না? জি স্যার। তাহলে x এর উপরে 5 এর অর্ধেক, নিচে 5 এর অর্ধেক, 2.5। এইভাবে যোগ করলে এই যে লসাগু নেওয়া, এটা করা সেটা করা, ঝামেলা শেষ। অ্যান্সার এটাই। বুঝে গেছে? জি স্যার। তাহলে 1 এর সবগুলো হয়ে গেছে। এবার আমরা 2 নম্বরে যাব এবং 2 নাম্বারটা দিয়ে আজকে শেষ করব। 1 এবং 2 এর সবগুলো অঙ্ক বাসায় তোমরা করবা। এবার দেখো 2 নম্বরে আমাদের হচ্ছে মানে যেটাকে বলে ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতির সূত্রে চলে গেছে। 2 নম্বরের সবগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস cos 2x। কথা কি বোঝা যায়? এখন এখন এই 1 মাইনাস cos 2x তাও আবার নিচে আছে, এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো না, এই জন্য আমরা এটাকে একটা ত্রিকোণমিতির সূত্রে, মানে ইন্টিগ্রেশনের সূত্র সরাসরি নাই, এই জন্য আমরা একটা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব। 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a ইকুয়াল টু কি বলো তো? বলতে হবে 2 sin স্কয়ার a। 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। মনে আছে তোমাদের? dx উপরে থাকলো, নিচে 2 sin স্কয়ার a। এখন দেখো এই 2 টাকে আমি বাইরে এইভাবে হাফ আকারে বাইরে বের করে দিলাম। 1 বাই sin স্কয়ার মানে হচ্ছে cosec স্কয়ার, এটা তো আমাদের জানা আছে তাই না? cosec স্কয়ার a ইনটু সরি cosec স্কয়ার x, এখানে x হবে আর ওই সূত্রের x এই লিখে দিয়েছি আর কি। যাও dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এখন তোমরা বলো cosec স্কয়ারের সূত্র আছে কিনা তোমার কাছে? হ্যালো, cosec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x প্লাস c। কারণ cot x কে ইন্টিগ্রেশন, cot x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cot x। বোঝা যায়? হ্যালো, জি স্যার। একটু রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে তোমরা বুঝতেছো? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 এর 1। 2 এর দ্বিতীয়টা দেখো। 2 এর দ্বিতীয়টা একটু গুরুত্বপূর্ণই, এই অঙ্কটা আসে অনেক সময়। 2 এর দ্বিতীয়টা ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন 2x। এটা ডিফারেন্সিয়েশনে আমরা এটাকে একবার ভাঙাইছিলাম, এই লাইনটাকে। তোমাদের কার কার মনে আছে জানি না, ডিফারেন্সিয়েশনের অঙ্ক এই টাইপের একটা অঙ্ক ছিল। হ্যাঁ, এই জায়গায় আমরা
আহ, দুই ভাবে ভাঙাইতে পারি, দুই ভাবের দুইটাই সহজ, আমি সেটা দুইটাই দেখাবো। একটু খেয়াল করো আগে, আমরা এটাকে প্রথমত লিখতে পারি রুট ওভারের মধ্যে 2 cos স্কোয়ার আই, না না না, এটা এরকম সূত্র নাই তো, এটা কি বলো তুমি? এটা এইভাবে হবে, 1 হয়ে যাবে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স মাইনাস 2 sin x cos x, কারণ sin 2x 2 sin x cos x লেখা যায়। কথা কি বুঝছো? 1 ইকুয়াল টু কি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1 লেখা যায় কিনা? স্যার বুঝতে পারছি। cos 2x কে লিখছি 2 cos x sin x, তাহলে এটা কি আসতেছে দেখো, ইন্টিগ্রেশনের মধ্যে রুটের মধ্যে আমাদের কাছে আসে sin x প্লাস cos x হোল স্কয়ার dx, স্কয়ার রুটে কেটে গেলে আমাদের কাছে এখানে থাকে ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x dx। একেবারে সিম্পল ম্যাথ হয়ে গেছে এখন এটা, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx, তাহলে ইন্টিগ্রেশনের sin x কে হয় মাইনাস cos x প্লাস sin x প্লাস c, অ্যান্সার। মাইনাস প্লাস আগে পিছে করে তুমি লিখতে পারো। এরপর হচ্ছে আর পর টুটি স্যার। হুম জি স্যার। তুমি ঘুমানো শুরু করছো আবার। এদিকে খেয়াল করো, আহ, এই 2 নাম্বারটা সবগুলো আগে শেষ করি, তারপরে কথা বলবা। এখন ইন্টিগ্রেশনের মধ্যে 3 নাম্বারটাতে কি দিছে দেখো, 2 এর 3 নাম্বারটায়, 2 এর 3 নাম্বারটায় আমাদের দিছে ইন্টিগ্রেশন অফ উপরে sin x প্লাস cos x, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস sin 2x। তো দেখো আগেরটার মতোই যদি আমি নিচেরটাকে ভাঙাই, তাহলে ইন্টিগ্রেশন অফ আমরা নিচেরটাকে লিখতে পারি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x, তার উপরে আছে রুট, আর উপরে আছে sin x প্লাস cos x, ব্র্যাকেটে দিয়ে রাখলাম। এখন আমরা এই জায়গায় কি করতে পারি দেখো, নিচে হয়ে যাচ্ছে sin ইন্টিগ্রেশন, এখানে একটা dx আছে, অবশ্য dx ছাড়া কোনো ইন্টিগ্রেশন হবে না, তাহলে উপরে sin x প্লাস cos x, নিচেও দেখো রুটের মধ্যে আসে sin x প্লাস cos x হোল স্কয়ার। বুঝতেছো? তাহলে স্কয়ার রুটে প্রথম কাটা গেল, মনে করো প্রথম স্কয়ার এবং রুটে কাটা গেল, এবং রুট যখন চলে গেল তখন এইটা এবং এটা কাটা যায়, থাকলো কত? 1 dx। অতএব এই টোটালটার ইন্টিগ্রেশনাল রেজাল্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু x প্লাস c। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। এরপরে হচ্ছে 2 এর 4 নাম্বারটা, 2 এর 4, এদিকে খেয়াল করো, 2 এর যখন 4 নাম্বারটা কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ উপরে dx, নিচে আছে 1 প্লাস cos 2x। এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য যেটা করব, ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x, এটা সূত্র 1 প্লাস cos 2 এর সূত্র, এটা ত্রিকোণমিতি শেখানো হয়েছে। এখন দেখো এই হাফ বাইরে গেল, আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকে 1 বাই cos x dx। 1 বাই cos x কে আমরা লিখতে পারি sec স্কয়ার x dx, অতএব এটাকে লেখা যায় হাফ tan x প্লাস c। কথা কি বুঝতেছো? কারণ sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x হয়। বুঝা গেছে? জি স্যার। ওকে। এরপর আমাদের কাছে আছে হচ্ছে 5 নাম্বারটা, 2 এর 5 দেখো, 2 এর 5 এ আমাদের বলতেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x dx। এখন দেখো এইখানে আবার আমাদের 2 sin স্কয়ার x আসে dx, কারণ cos 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা এখন লিখতে পারি যেটা, সেটা হচ্ছে √2 sin x dx। তাহলে √2 কে বাইরে বের করে দিয়ে ইন্টিগ্রেশন অফ sin x dx করলে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে √2 sin x হয়ে যায় মাইনাস cos x, সো মাইনাস cos x
প্লাস সি। অতএব আলটিমেট রেজাল্ট হয় -√2 cos x প্লাস সি। কথা বোঝা যায়? জি স্যার। ওকে, এরপরে আরেকটা অঙ্ক আছে, এটাই 2 এর শেষ অঙ্ক। 1 প্লাস cos x, 1 প্লাস cos x, এটা কিভাবে করা যায় দেখো। দুইয়ের শেষ অঙ্কটা, যেটা 2 এর 4, 2 এর 4-এ আমাদের বলতেছে কি দেখো, ইন্টিগ্রেশন অফ √1 প্লাস cos x dx। তাহলে এখন দেখো, এখানে আগের অঙ্কটা আমরা করতে পারছিলাম কারণ cos 2x ছিল। আমরা সূত্র জানি 1 প্লাস cos 2a সমান সমান 2 cos স্কয়ার a, কিন্তু এখানে 2 নাই, অতএব আমরা এখানে একটা 2 আনবো। কিভাবে? √1 প্লাস cos 2 ইন্টু এক্স বাই 2, অতএব এখানে আমাদের a এর কাজ করবে x বাই 2 dx। অতএব আগের সেম অঙ্ক, ইন্টিগ্রেশন অফ √2 cos স্কয়ার x বাই 2, অতএব আমরা এখানে পাচ্ছি √2 ইন্টিগ্রেশন অফ cos x বাই 2 dx। এখানে √2 থাকলো, cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি sin x হয়, sin x বাই 2, কিন্তু এখানে কিন্তু x টা x না। ডিফারেন্সিয়েশনের সময় x যদি x না হয়ে অন্য কিছু হতো, সেটাকে আমরা কি করতাম? ডিফারেন্সিয়েশন করে বাট ডিফারেন্সিয়েট করতে। আরেকবার ডিফারেন্সিয়েট করে ওটাকে কি করতাম? গুণ করতাম না? জি স্যার। গুণ করতাম। তাহলে ইন্টিগ্রেশনের সময় তার উল্টা কাজ করতে হবে। তাহলে কি করতে হবে? ডিফারেন্সিয়েশনই করব, কিন্তু সেটাকে আগে করতাম গুণ, এবার করে দেব ভাগ। তাহলে এই জায়গায় এই যে যেটা x না, x বাই 2, এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবা বলো তো? হাফ পাবা। হাফ, সেই হাফ দিয়ে তোমাকে এটাকে ভাগ করে দিতে হবে। এইটাই হচ্ছে প্লাস সি দিলে অ্যান্সার। কথা কি বুঝছো সবাই? এরপরে তুমি ইচ্ছা করলে এটাকে মডিফাই করে যেইভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। সেটা কি হতে পারে? এই হাফটা উল্টে গিয়ে এখানে 2√2 sin x বাই 2 প্লাস সি, এটা হতে পারে আলটিমেট আমাদের অ্যান্সার। কথা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমি 3 নাম্বার থেকে শুরু করব, এবং ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সাথে তাল রেখে যদি করতে পারো, খুবই সহজ। ডিফারেন্সিয়েশনের যেভাবে করাইছি আমি, ওইভাবে যদি একই ধারাবাহিকতায় করে যাও, আমার মনে হয় না খুব একটা কঠিন হবে ইনশাআল্লাহ।